প্রিয় দর্শক, NY71 কমিউনিটি ম্যাটার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমাদের কমিউনিটির মানুষের উপকার হয় এমন সব তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমি এমন বিষয়ে আলোচনা করব যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া পুরো বিশ্বকে একটা প্রভাবিত করছে। আর এই কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, যিনি এই সময় যে কন্টেন্ট ক্রিয়েশনের ধারাটাই পাল্টে দিয়েছেন, রবিন রাফান। রবিন রাফান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আপনি তো নানাভাবেই কাজ করছেন। আমাদের এই বাংলাদেশের ইয়াং জেনারেশন কিন্তু আপনার প্রচুর ভক্ত আপনার কাজের জন্য। বিশেষ করে নানা ধরনের মজার এবং ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করে আপনি একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। সব কিছু মিলে বলবো আপনাকে, এটার জন্য আপনাকে অবশ্যই আপনি ধন্যবাদ পেতে পারেন। আপনার কাছে জানতে চাইব, তরুণ যারা দেখবে, আমাদের দেখছে এখন, ভবিষ্যতে পরবর্তী দেখবে, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, তাদের জন্য কি বলবেন? কীভাবে একজন একদম নতুন মানুষ সে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করবে, সোশ্যাল মিডিয়া যাত্রা শুরু করবে? কন্টেন্ট ক্রিয়েশনে আসতে গেলে আসলে এখন এমন একটা সময় এসেছে যে সামনে আসলে সবাইকে কন্টেন্ট ক্রিয়েশনে নিজেদেরকে আসলে উপস্থিত রাখতে হবে এবং দক্ষ রাখার চেষ্টা করতে হবে। তো সেই জন্য আসলে ইউটিউবে অনেক গাইডলাইন আছে, বাট আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে ইউটিউবে আসলে যে ভিডিওগুলো আছে সেগুলো আসলে সবই হচ্ছে একটু প্রো লেভেল থেকে, মানে একদম বেসিক লেভেল থেকে, যে কিভাবে স্টার্ট করবে, কি মাইক ব্যবহার করবে, কি মোবাইল ব্যবহার করবে, হ্যাঁ, কি টাইপের কম দামও মোবাইল দিয়েও যে শ্যুট করা যায় সেগুলো, হ্যাঁ, তারপর হচ্ছিলো কী টাইপের 360 ডিগ্রি ক্যামেরা ব্যবহার করতে পারে এবং কাউকে হেল্প ছাড়া কিভাবে নিজে ব্যবহার করতে পারে, সব কিছু শ্যুট করতে পারে, এডিট করতে পারে। এই সব কিছুর জন্য আমি চিন্তা করে কিন্তু আমি নিজে একটা বই লিখেছিলাম। সো ওই বইটা ছিল ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার। এটা বর্তমানে 12th এডিশন সেল হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড সেল হয়েছে। কবে শুরু, মানে প্রথম পাবলিশ কবে হয়েছে? এটা হয়েছিল গত বইমেলায় ফেব্রুয়ারি মাসে। মানে এক বছরের মধ্যে 12 এডিশন বিশাল ব্যাপার, মানে ব্যাপক চাহিদা এটা। আমি মনে হয় বাংলাদেশের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যার বই 6টা ইন্টারন্যাশনাল ফেয়ারে সেল হয়েছে। ঠিক আছে, ইউএসএ, ইউকে এবং বিশ্বের সবচেয়ে বড় যে ফেয়ার ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ার, যেটা জার্মানিতে, সেটা তো আমার বই সেল হয়েছে। অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই বইটার মাঝে আমি একদম বেসিক থেকে শুরু করেছি লেখা। সো যারা মনে করে যে আসলে একদম বেসিক থেকে আমি শিখতে চাচ্ছি, কারণ আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি বড় সামনে আগাতে পারছেন না। ঠিক আছে, সো এটার মাঝে আমি অনেক কিছু দিয়েছি, তাহলে কেউ চাইলে এটা পড়তে পারে। আর এছাড়া আসলে আমি অনেক কন্টেন্ট ক্রিয়েশন টিউটোরিয়ালস দিয়েছি আমার পেজে, আমার রবিন রাফান একাডেমি নামের ইউটিউব চ্যানেল আছে, এগুলো ফ্রিতে দেওয়া, যে কেউ চাইলে এগুলো পড়তে পারে, দেখতে পারে, দেখে নিজেদেরকে দক্ষ করার চেষ্টা করতে পারে। অবশ্যই আমরা চাইবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, স্বপ্ন দেখে যে এই পেশার মধ্যে নিজের ভবিষ্যৎ গড়বে, এবং এটা আসলে কি আপনাকে এই পেশার মধ্যেই কন্টেন্ট ক্রিয়েশন করে একটা লাইফ লিড করা যায়, একটা সুন্দর ভবিষ্যৎ গড়া যায়, আপনার কি মনে হয়? 100% সেটা করা যায়, কারণ কন্টেন্ট ক্রিয়েশনে আপনি যে শুধুই হচ্ছে কন্টেন্ট থেকে ইনকাম করতে পারছেন ব্যাপারটা কিন্তু তা না, এর সাথে আরও অনেক কিছু জড়িত। যেমন আপনি ব্র্যান্ড প্রমোশনে কিন্তু আপনি বিশাল বড় একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন প্রতি মাসেই। ঠিক আছে, তো সেই জন্য আসলে আপনার ওই জায়গায় যেতে হবে এবং আপনাকে ক্রিয়েটিভ ওয়েতে কন্টেন্টগুলো রেডি করতে হবে, এবং যেটাতে মানুষের কাজে আসে, মানুষ পছন্দ করে। ঠিক আছে, এবং নিজের একটা রেপুটেশন ঠিক রাখতে হবে। আপনি যদি যা ইচ্ছা তাই কন্টেন্ট বানাতে থাকেন, হয়তো একবার দুইবার ভাইরাল হয়ে গেল, এতে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড এসে আপনার সাথে কাজ করতে চাইবে না। আর একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে গেলে আপনাকে কিন্তু ভালো অ্যামাউন্টের পেমেন্ট তারা করে। তো ঠিক আছে, সো দেখা যাবে আপনি 2 মিনিটের একটা ভিডিও করেও 50,000 1 লাখ টাকা চার্জ করতে পারতেছেন। ঠিক আছে, সো সেই জন্য আসলে আপনাকে কিন্তু ক্রিয়েটিভ ওয়েতে ভালো কিছু নিয়ে কাজ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি। আচ্ছা, এটার জন্য তাহলে আমাকে মনে হয় যে ভালো প্রস্তুতি নিতে হবে, ভালো লেখাপড়া করতে হবে, রাইট? জি, অবশ্যই। এটাই আমি বললাম যে আপনি যদি একদম বেসিক থেকে শুরু করেন, এবং আমার ওই ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার বইটাতে আমি কিন্তু একদম নিজের মোরালিটি নিয়েও যেমন কথা বলেছি, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে কী কী ধাপ থেকে সে ইনকাম করতে পারে, কারণ অনেকেই জানে না যে আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হলে আমি কোথায় থেকে ইনকাম করতে পারবো, এই বিষয়গুলো যেমন খোলাসা করেছি। পাশাপাশি হচ্ছে যে একজন ব্র্যান্ড যখন আপনি প্রমোট করতে যাবেন, আপনাকে কী কী দায়িত্ববোধ এবং কী কী বিষয় বিবেচনা করতে হবে। যেমন আপনি দেখবেন ওই যে কয়েকদিন আগে ডক্টর এজাজ নামের একজন, উনি কিন্তু বিপদে পড়েছিল একটা মধু বা কিছুর একটা অ্যাড করে, কারণ ওই কোম্পানির সম্পর্কে ওনার ধারণা ছিল না, এবং উনি বলেছে আর জীবনে উনি নাকি কোনো কোম্পানির অ্যাড করবে না। কিন্তু আমার কথা হচ্ছে ব্যাপারটা ওই রকম না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি আগে থেকে সবকিছু যাচাই বাছাই করার জন্য নলেজটা রেখে দেন। এই যে আমি বললাম যে ফান্ডামেন্টালি যদি আপনি নিজেকে স্ট্রং রাখেন, আপনার ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, আপনি যদি জানেন যে কোন কোন জায়গা থেকে বিপদ আসতে পারে, তাহলে কিন্তু আপনি
কন্টেন্ট ক্রিয়েশনে দক্ষ হয়ে অনেক কিছু করতে পারবেন। একদম। এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে যে কোনো ধরনের আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন দিয়ে একবার ভাইরাল হবে হয়তো, বাট মোটা দাগে ভবিষ্যতের জন্য এটা হচ্ছে খুব একটা ভালো সাইন রাখতে পারবে না। এটা একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, আপনি এআইটা এখন প্রায় পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন, ভবিষ্যতেও করবে, কিন্তু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে প্রথম আপনি হচ্ছে, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে আপনি এআই নিয়ে কাজ করছেন, এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ আমাদের মধ্যে। এআই দিয়ে ভবিষ্যৎ এআই কতটা প্রভাব ফেলবে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? এআই ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েশনে অনেক প্রভাব ফেলে দিয়েছে। তার উপরে যেটা হচ্ছে যে বর্তমানে আপনি দেখবেন যে এআই কিন্তু বাংলা প্রম্পট দিয়েও কিন্তু ভিডিও বানানো যাচ্ছে। সেই ক্ষেত্রে গ্রামের অনেক মানুষ শুধু বাংলায় বলেও ভিডিও বানিয়ে ফেলতেছে, ঠিক আছে, এবং ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। আপনি দেখবেন যে কিছু বড় বড় মাছ ধরতে যাচ্ছে, মাছ লাফ দিয়ে পড়ে যাচ্ছে, এই টাইপের ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, বাট এই ভিডিওগুলোর একটা প্রবলেম কি, ভিডিওগুলোর আসলে কোনো মেসেজ নাই, কোনো কোয়ালিটি নাই, শুধু ভাইরালই হচ্ছে। তো এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আসলে ভবিষ্যৎ বলে কিছু থাকে না। ওরা হচ্ছে হলো যে কেউ তাকে চিনেও না, একটা কাজ করে যাচ্ছে, ব্যাপারটা এইরকম, ঠিক আছে। এই জন্য আসলে একটা নির্দিষ্ট এডুকেশন বা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে দিয়ে কন্টেন্ট বানানো উচিত। সো এআই সামনে অনেক প্রভাব ফেলবে এবং অলরেডি ফেলে দিচ্ছে। পাশাপাশি যারা নর্মাল কন্টেন্ট বানাচ্ছে ওরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে এইরকম একটা ফালতু ভিডিও ভিউ হচ্ছে, আমারটা কেন ভিউ হচ্ছে না, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে কি, মানে হলে হবে না, মানে আপনাকে এই জন্য হতাশ হওয়া যাবে না, আপনাকে থেমে গেলে হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার মতো করে কন্টেন্ট বানিয়ে যেতে হবে। যখন আপনার সময় আসবে অবশ্যই আপনার কন্টেন্টও হিট করবে। এরকম না যে আপনার কন্টেন্ট প্রতি মাসেই ভাইরাল হবে, সময় দিতে হবে, কারণ আপনার মতো কোটি কোটি ক্রিয়েটর আছে ওয়ার্ল্ডে, সবার ভিডিওকেই কিন্তু সামনে আনতে হবে। তো সেই জন্য আপনাকে সময় দিতে হবে। সুযোগ পেয়ে এখন হচ্ছে কি, এগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে যেসব লোক হচ্ছে কি আমরা চিন্তাও করতে পারিনি যে কন্টেন্ট ক্রিয়েটর হবে, ওরা এখন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখছে। এটা খারাপ কিছু না, তবে কোয়ালিটিটা মেনটেন করা উচিত বলে মনে করছি। আচ্ছা, আপনি ভাইরালের কথা বললেন। ভাইরাল শব্দটা গত কয়েক বছর বাংলাদেশে, সারা পৃথিবীতেই ব্যাপক আলোচিত, এবং একদম নিচু লেভেলের লোক থেকে, নিচু লেভেল বলা ঠিক না, একদম লোয়ার লেভেল একজন যে কোনো একজন লোক থেকে একদম সর্বোচ্চ পর্যায়ের লোকজন, তারাও ভাইরাল নিয়ে মাঝে মাঝে আলোচনা করে, রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ভাইরাল ভিডিও করতে হলে কি কি জিনিসটা মাথায় রেখে কাজ করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে বলে মনে করছেন? ভাইরাল ভিডিওর কিছু জিনিস আগে আপনাকে ভাবতে হবে। সেটা হচ্ছে যে আপনি কি টপিকের উপর ভিডিও বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে ভিডিওটা ভাইরাল হবে কিনা। এবং ভাইরাল ভিডিওর আরও একটা বিষয় হচ্ছে আপনি কোন অ্যাসপেক্ট রেশিওতে ভিডিওটাকে আপনি পাবলিশ করছেন। অ্যাসপেক্ট রেশিওর মিনিংটা হচ্ছে যে আমরা আগে সবসময় ভিডিও দেখে আসছি ইউটিউবের যে ফরম্যাট, হরিজন্টাল ফরম্যাটে ভিডিও দেখে আসছি 16:9-এ, ঠিক আছে। কিন্তু বর্তমানে আপনি যখন একটা মোবাইল যখন আপনি হাতে নিচ্ছেন, আপনি কিন্তু মোবাইলটা এইভাবে দেখছেন না, আমরা মোবাইলটাকে দেখছি কিন্তু এইভাবে ধরে, সোজা ধরে। তো আপনাকে কিন্তু এই জন্য প্রতিটা প্ল্যাটফর্মে এখন গুরুত্ব দিচ্ছে যে আপনি ভার্টিক্যাল ভিডিও বানান, ঠিক আছে। এই ভিডিওগুলোর ভাইরাল বেশি হয় তাড়াতাড়ি, ঠিক আছে। সো আপনাকে প্রথম যেমন একটি ভালো টপিক নিয়ে ভাবতে হবে যে আমি কি নিশের উপর ভিডিও বানাবো। তারপরে ভাবতে হবে যে আমি সেটা এঙ্গেজিং কিভাবে করব। আমার বুলেট কিছু পয়েন্ট দিয়ে স্টার্ট করতে হবে, কারণ মানুষ 1-2 সেকেন্ডের মাঝেই কিন্তু ভিডিও যদি ভালো না লাগে 1-2 সেকেন্ডের মাঝে চেঞ্জ করে ফেলে। সো আপনি যদি চেঞ্জ করে ফেলে আপনার ভিডিওটা, তখনই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ডাউনগ্রেড হওয়া শুরু করে, ঠিক আছে। তো সেই জন্য আপনাকে বুলেট পয়েন্ট রাখতে হবে যেন প্রথমে আটকে যায় মানুষ আপনার স্ক্রিনে, ঠিক আছে। এটা আরেকটা বিষয়। তারপর হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রাখতে হবে। অ্যাসপেক্ট রেশিওটা আমি বলবো যে যদি শুধু কন্টেন্ট ক্রিয়েশনে আপনি থাকেন তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে হলো 9:16, যেটাকে ভার্টিক্যাল কন্টেন্ট যেটা ফরম্যাট, যেটা অ্যাসপেক্ট রেশিও, সেটা আপনাকে মেনটেন করতে হবে। গুড, খুবই একটা চমৎকার কথা বলেছেন আপনি। অ্যালগরিদমের কথা আমরা শুনতে পাই যে কিভাবে আপনি বেশি মানুষ দেখবে, আপনার সামনে আসবে, এই জিনিসটা অনেকের ধারণা নেই, বাট এটা নিয়ে আপনি কাজ করেছেন। এটা নিয়ে একটু বলবেন যে আমাদের যারা দেখবে তারা যেন, যারা কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য একটা ভালো একটা পরামর্শ হয়। হ্যাঁ, এটা মাত্র যেই ব্যাপারটা আপনাকে বললাম যে আপনাকে অবশ্যই বুলেট যে পয়েন্টটা, মানে যেটা দিয়ে স্টার্টিং হবে ভিডিওটা, সেটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটার উপর কিন্তু ডিপেন্ড করে যে অ্যালগরিদম বা এআই যেই সিস্টেমে অ্যাড করা আছে সে কি আপনার ভিডিওটা আরও 10 জনের কাছে পাঠাবে কিনা, ঠিক আছে। সো আপনার ভিডিওটা যখন একটা অ্যাট্রাকটিভ কিছু থাকবে, যেমন আমি গত পরশুদিন ভাষা আন্দোলনের জন্য আমি একটা ভিডিও মেক করি। আর এআই ভিডিওগুলো আসলে আমার এআই ভিডিওগুলো যেটা হয় যে 5 লাখ 6 লাখ মতো ভিউ হয়, তারপরে আস্তে আস্তে করে ভিউটা কমে আসে। কিন্তু এই ভিডিওটা ছিল আমার এরকম যে কেন ভাষা আন্দোলন হয়েছিল, শুধু এই একটা বুলেট পয়েন্টের কারণে ভিডিওটা দেখলাম যে প্রায় 18 ঘন্টায় 1.3 মিলিয়নের ভিউ চলে আসে। হ্যাঁ,
শুধু একটা বুলেট পয়েন্টের কারণে, যে মানুষ তখন জানতে চাচ্ছে যে আসলে কেন ভাষা আন্দোলন হয়েছিল। এই বুলেট পয়েন্টটা দিয়ে যখন স্টার্ট হয়ে যায় তখনই মানুষ কিন্তু এটাতে অ্যাড হয়ে যায়, আগ্রহ থাকে। হ্যাঁ, সো অ্যালগোরিদম তখন ভাবে যে আচ্ছা আমি 10 জনকে পাঠাইছি, 10 জনই 10 সেকেন্ড 12 সেকেন্ড দেখেছে ভিডিওটা, তার মানে ভিডিওটার ভিতরে কিছু একটা আছে যা কিনা আরো মানুষের কাছে পাঠালে তারা দেখবে। অ্যালগোরিদম এইভাবে কাজ করে। এটা হচ্ছে আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবে সেটা নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার মানুষজন ক্যাচ করে। আর এটা এভাবে বলা যায় যে ধরেন আমি কি দেখতে চাই, আমি এটা একটা অ্যাট্রাকটিভ জিনিস দেখতে চাই, সেটা দর্শকরাও চায়। সো এদিক থেকে মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা ইউটিউবে দেখি বড় বড় ভিডিও বানায়, অনেকে 30 মিনিট 40 মিনিট 50 মিনিট, বাট সোশ্যাল মিডিয়া ফেসবুকে এখন হচ্ছে আপনার পুরোটাই রিল করে দিয়েছে, মানে ওরা শর্ট ভিডিওর প্রতি পরামর্শ দিচ্ছে। তো ভবিষ্যৎটা কোন দিকে, শর্ট ভিডিও ভালো হবে নাকি লং ভিডিওর? ওভারঅল সব কিছু, টিকটক ছোট ভিডিও চায়, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ওরাও ছোট ভিডিও চায়, তো ইউটিউব আবার বড় ভিডিও দিলে সমস্যা নেই, দেখা যায়। ওভারঅল আপনার কাছে কি মনে হয় যে শর্ট ভিডিও ভালো হবে ভবিষ্যতের জন্য না লং ভিডিও? আসলে আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কি আগের মতো করে এখন সময় পান কিনা। আগে আমরা যেরকম অনেক সময় নিয়ে একটা ভিডিও দেখতাম বা একটা নাটক দেখতাম, হ্যাঁ, এরকম কি এত সময় কি আপনি এখন পান? একদম না, একদমই পান না। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখন আসলে আমি প্রেফার করি যেটা, যেমন আমি এর আগের থেকে ইউটিউবে ভিডিও বানানোর চেষ্টা করেছি 2014 সালে 15 সালে, বাট তখন থেকে আমি চাচ্ছিলাম যে শর্ট ভিডিও, কিন্তু আমি কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না যে প্ল্যাটফর্ম শুধু শর্ট ভিডিওকে প্রমোট করবে। ইউটিউবে যখন শর্ট ভিডিও দিচ্ছিলাম, তারা আমার ভিডিওকে কোনো টাইপের কোনো প্রমোশনে দিচ্ছিল না, কোনো কোথাও স্প্রেড করতেছিল না। কিন্তু যখন টিকটক আসলো, মিউজিকলি আসার পরে যখন আমি শর্ট ভিডিও দেওয়া শুরু করলাম, ওরা আমার ভিডিও প্রচুর মানুষের কাছে দেওয়া শুরু করলো। তার মানে আমি বুঝলাম যে দুনিয়া এখন চেঞ্জ হচ্ছে, এখন মানুষ আস্তে আস্তে শুধু শর্ট ভিডিওর প্রতি আগ্রহ প্রকাশ করতেছে। তো যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে যে মানুষ 10 মিনিট ধরে ইউটিউবে দেখে, সেই ভিডিওগুলো যখন আমি 1 মিনিটের মধ্যে আমার টিকটকে দেওয়া শুরু করলাম, এগুলো মিলিয়ন ভিউ আসা শুরু করলো, 10 মিলিয়ন 12 মিলিয়ন নিমিষের মাঝে চলে আসতো। ঠিক আছে, তারপরে ফেসবুকেও সেম কাহিনী শুরু হলো। তো এখন যেটা হচ্ছে দিন দিন এটা বাড়তেই থাকবে, শর্ট ভিডিওই দিন দিন বাড়তে থাকবে। এখন মানুষের এত সময় নাই যে আমি 10 মিনিট ধরে আপনি অনেক নাটক করবেন, আমি নাটক দেখবো, দেখার পরে আস্তে করে আসল জিনিসটা শিখবো, এত সময় নাই। সবাই চাই যে আমি ইনস্ট্যান্টলি, কারণ আমার প্রতিটা সময়ের মূল্য অনেক বেশি। একদম, হ্যাঁ, আমি এখন আসলে আপনার জন্য যে আমি 2 মিনিট 5 মিনিট নষ্ট করব, আমার এত সময় নেই। আমি 30 সেকেন্ডের মধ্যে আপনার কাজটা শেষ হলে আপনি দেখবেন যে অ্যাভারেজ ভিউ প্রতিটা কন্টেন্টে গিয়ে দেখবেন 10 সেকেন্ড 5 সেকেন্ড 15 সেকেন্ড। ঠিক আছে, সো তার মানে কি মানুষ 10-15 সেকেন্ডেই বোর হয়ে যাচ্ছে। রাইট, মানে এটা কি একটা অসহিষ্ণুতা মানুষের মধ্যে? আগে কিন্তু মানুষ লং টাইম দেখতে চাইতো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং আপনি খেয়াল করবেন যে নাটকগুলো কিন্তু এখন ছোট করে, এটা কিন্তু আগে কল্পনাই করা যেত না। বিভিন্ন ধরনের আপনি যে বাংলাদেশের ভাইরাল বেশ কিছু নাটক আছে, ওই নাটকগুলো কিন্তু আপনার ছোট করে কেটে দিচ্ছে। আচ্ছা, ব্র্যান্ডিং আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। পার্সোনাল ব্র্যান্ডিং বা আপনার কোম্পানির ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এই কন্টেন্ট ক্রিয়েশনটা, যারা কন্টেন্ট ক্রিয়েট করবে তারা কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন? আমি একটা কথা আজকে আপনাকে বলে দিই এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে আগামী 2-4 বছরের মাঝে দেখবেন যে প্রতিটা ব্র্যান্ডেরই নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটর রাখতে হবে তাদের অফিসে। প্রতিটা ব্র্যান্ড শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা তাদের একটা পোস্টিং রাখবে, একটা পোস্ট রাখবে যে শুধু এখানে কেউ অ্যাপ্লাই করতে হবে এবং তার কোনো যোগ্যতা থাকতে হবে না, যে এডুকেশনাল কোনো তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না, সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, এই টাইপের লোকদেরকে সে হায়ার করবে এবং তার স্যালারি হবে অনেক হাই। ঠিক আছে, এটা একদম মানে প্রতিটা ব্র্যান্ডেরই থাকবে, কারণ তা না হলে তারা আসলে মানুষের কাছে পৌঁছাইতে পারবে না। একদম না। আমি নিজেও আমি যখন ইউএসএ থাকা অবস্থায় বাংলাদেশ থেকে আমাকে প্রোডাক্ট পাঠায়, আমার এখানে ভিডিও করে দিতে হয়, কারণ আমি বাংলাদেশ থেকে চলে আসার পরে যেটা দেখা যাচ্ছে যে অনেকেরই হচ্ছে না, ওদের বিজনেসই কাজ করছে না। সো তারা বাংলাদেশ থেকে প্রথমত হচ্ছে কুরিয়ার খরচ দিয়ে এখানে প্রোডাক্ট পাঠাতে হচ্ছে, দ্বিতীয়ত তাদেরকে নিয়ে আমার আবার এখান থেকে ভিডিও করতে হচ্ছে, কারণ হচ্ছে ওরা জানে যে ওদের ব্র্যান্ডের একটা পরিচিত মুখ হচ্ছে হলো রবিন রাফান। এখন রবিন রাফান ছাড়া যখন অন্যদেরকে দিয়ে ট্রাই করছে, ওই বিজনেস কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ, তখন যেটা হচ্ছে যে তখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রতিটা ব্র্যান্ডের কেন একজন করে কন্টেন্ট ক্রিয়েটর লাগবে, এই জিনিসটাই তখন চলে আসবে যে আচ্ছা এই লোক যখন বলবে যে হ্যাঁ এই ব্র্যান্ডের এই ভালো, তখন হচ্ছিল আমি কিনবো। তো এই প্রতিটা ব্র্যান্ড যখন এই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে লাগবেই, তখন ব্র্যান্ডরা সামনে যেটা হবে যে কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া এবং কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া তাদের বিজনেসকে আসলে রেগুলার বেসিসে প্রফিট করা টাফ হয়ে যাবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। তবে যারা এই পেশা আসতে চাইবে,
তারা অবশ্যই এই দিকটাও মাথায় রাখে। অর্থাৎ হচ্ছে কি, আমার যাই কিছু বলি, একটু আগে আমি বলছিলাম যে আপনাকে এটা নিয়ে প্রচুর গবেষণা করতে হবে, লেখাপড়া করতে হবে। আপনি যদি এই যে আপনাদের মতো যারা আপনাকে অনুকরণ করতে পারে, অনুসরণ করতে পারে, এভাবে প্রস্তুতি নিয়ে আসলে অবশ্যই আপনার মার্কেটের ভ্যালু তৈরি হবে এবং এটা ভবিষ্যতে একটা পেশা হইতে পারে। এটা অলরেডি এখন একটা বড় পেশা, অলরেডি অনেক বড় পেশা। আপনি যদি দেখেন যে আপনি লাইক বিরাট কোহলির কথা যদি বলেন, সে নাকি এক পোস্ট দিয়ে নাকি 2.5 কোটি 5 কোটি টাকা নিয়ে নেয়। হ্যাঁ, কল্পনা করা যায় একটা পোস্ট দিয়ে, ঠিক আছে, কল্পনা করা আর যায়। আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ধরেন একটা শুধু ছবি পোস্ট দিলেই 20,000 টাকা 25,000 টাকা চার্জ করে। বাহ, বাহ। ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে যে, যেমন আমরা এরকম অনেক কোম্পানির কাজ করেছি, অনেক কোম্পানি, নাম না বলি, শুধু একটা ছবি পোস্ট করলেই, শুধু ছবিও আমার বানাইতে হয় না, ওরা ছবি দিয়ে দেয়, ওই ছবি পোস্ট করলেও 20,000 টাকা একদম চোখ বন্ধ করে চলে আসে। সো এটা মানে কল্পনা করা যায় না। এটা তো আপনাকে একদিন হয়নি, ধীরে ধীরে হয়েছে, আপনার তৈরি করতে হয়েছে নিজেকে। আমরা লাইক হচ্ছে 20 বছর স্টাডি করতে পারি, 15 বছর স্টাডি করতে পারি, করে তারপরে একটা 40,000 30,000 টাকার জবে ঢুকতে পারি। আর আমরা যদি 3-4 বছর কষ্ট করে যদি একটা হাই ইনকামের প্রফেশনে ঢুকতে পারি, সেটা কি অনেক যৌক্তিক না? সেটা কি অনেক ভালো না? অবশ্যই, অবশ্যই। এটা যেহেতু সময়ের সাথে চলতে হবে, সময়ের সাথে আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমি যেহেতু সাংবাদিক, এটা আমার জানতে ইচ্ছে করে। আমরা টেলিভিশন আগে আমরা প্রচুর লোক নিতাম, প্রচুর কাজ করতাম, নিউজ রুমের মধ্যে প্রচুর কাজ করতাম। এখন যেহেতু এআই নির্ভর হচ্ছে, ভবিষ্যতে কি এই টেলিভিশন সাংবাদিকতার নিউজ রুমের মধ্যে এআই কোনো প্রভাব ফেলতে পারে কিনা? যদি প্রভাব ফেলে, সেক্ষেত্রে কীরকম হতে পারে বলে আপনি মনে করছেন? সাংবাদিকদের জন্য আসলে এআই প্রভাব ফেলার চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি বলবো যে সাংবাদিকদের এআই কে রপ্ত করা উচিত সবচেয়ে বেশি। সো এআই প্রভাব ফেলবে কিনা এটা নিয়ে চিন্তা না করে এআই কে কোন কোন কাজে ব্যবহার করা যায় সেটা নিয়ে সাংবাদিকদের ভাবা উচিত। আর এআই দিয়ে আসলে অনেকেই অনেক টাইপের টিভি চ্যানেলও বানায় ফেলতে পারবে, সামনে অলরেডি বানাচ্ছেও। হ্যাঁ, আপনি যেরকম একটা সুন্দর স্টুডিও করতেছেন, এইরকম একটা স্টুডিও ইজিলি কয়েকটা প্রম্পট লিখলেই ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এই টাইপের অনেকগুলা নিউজ বানিয়ে অলরেডি আপলোড করেছি এবং এগুলো অনেক ভাইরালও হয়েছে। ঠিক আছে। সো বিষয় হচ্ছে যে, লাইক আমি এটা আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে, যখন হচ্ছে হলো উত্তরাতে যখন বিমান বিধ্বস্ত হয়, তখন হচ্ছে হলো তখন হচ্ছে হলো অন্য কোনো টিভি চ্যানেল যখন শুধু হাত দিয়ে লিখে যখন ওরা পোস্ট করছে যে এই কাজটা হয়েছে, মানে এই বিমানটা বিধ্বস্ত হয়েছে, তখন আমি নিউজ আকারে অলরেডি একটা স্টুডিওর সামনে বসে আমি সেই নিউজ পাবলিশ করে দিছি। তো মানুষ কিন্তু আসলে পড়ার থেকে বেশি দেখতে চায়। তো তখন তারা যখন অলরেডি একটা দেখলো যে স্টুডিওর সামনে আমি দাঁড়িয়ে বলতেছি, বসে বসে বলতেছি যে উত্তরাতে এরকম বিমান বিধ্বস্ত হয়েছে, এতজন মারা গিয়েছে, অবস্থা খুবই খারাপ, আপনারা দোয়া করবেন, এরকম একটা যখন দেই, তখন দেখেন আপনারা যেটা একটা স্টুডিওতে বসে শ্যুট করবেন, এডিট করবেন, সেটা একটা প্রম্পটের মাধ্যমে লেখা হয়ে যাচ্ছে। তো কেউ যদি এরকম নিউজ চ্যানেল বানাতে চায়, বানিয়েও কিন্তু সে অনেক কিছু করতে পারবে। ঠিক আছে। এবং আমি যে ট্রেনিং দিচ্ছি, এআই মাস্টার ক্লাস করিয়েছি, এটা কিন্তু একটা পার্টি আছে যে আপনি কিভাবে নিজের একটা নিউজ চ্যানেল বানাবেন। ঠিক আছে। সো এটা কিন্তু অবশ্যই একটু ভয়ের বিষয়, কারণ সাংবাদিকদের আসলে লাইক আপনারা যেটা অনেক নিউজ কালেক্ট করে আনবেন, সেটা এআই দিয়ে আসলে ইজিলি যে কেউ পাবলিশ করে দিতে পারে খুব সহজেই। তাহলে এই ক্ষেত্রে কি আমি বলতে পারি, ভবিষ্যতে আমাদের যারা এত লোক বল নিয়ে একটা টেলিভিশন চ্যানেল চালাতো, ধরেন 400 লোক লাগে টেলিভিশন বাংলাদেশে অ্যাটলিস্ট, ওভারঅল সব কিছু মিলিয়ে এমপ্লয়ি, তো এই ক্ষেত্রে কি আপনার লোক বল কমে যাবে নাকি? এটাকে ভয়ের কি কিছু কিনা? না, এই ক্ষেত্রে আসলে প্রফিট রেশিওটা কমে যেতে পারে, আপনাদের কম্পিটিটর বেড়ে যেতে পারে, কারণ এখনো আসলে বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো নিয়ে কাজ করছে না অনেকেই। হ্যাঁ, ধরেন আপনি একটা নিউজ রেডি করবেন, করে আপনি সেটা দিয়ে বারবার ভিডিও বানিয়ে বানিয়ে দিবেন, এই নিশটা নিয়ে এখনো বাংলাদেশের ক্রিয়েটররা এখনো কাজ করছে না। ঠিক আছে। আমি কয়েকবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছি যে এই কাজগুলো করতে পারেন, আপনারা এইভাবে করতে পারেন, বাট এখনো বুঝতে পারে না। যখন টোটালি ওরা এআই এর পুরো ব্যবহারগুলো জেনে যাবে, তখন দেখবেন এই টাইপের অনেক চ্যানেল চলে আসবে, তার নিজের নাম দিবে, যেমন এটিভি, বিটিভি, নাম দিয়ে দিবে। তো সবাই বলবে যে আচ্ছা, সিটিভিতে তো সবার আগে নিউজ চলে আসে, আমরা তাহলে সিটিভিতে ভিজিট করি। ঠিক আছে। সো দেখা যাবে যে আপনি মাইক ধরে কথা বলার আগে সে প্রম্পট দিয়ে লিখে শেষ করে দিছে। ঠিক আছে। সো এটা একটা বিশাল বড় একটা সমস্যা তৈরি হবে। চ্যালেঞ্জিং না? অনেক চ্যালেঞ্জিং। এটা শুধুই যে সাংবাদিকতা তা না, প্রতিটা প্রফেশনের জন্যই সামনে আসলে অনেক বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট লিখবে বা যাই কিছু করবে, এটা নৈতিকতা আর কি, আপনি এথিক্সটা কি বলবেন, একটা নৈতিকতার মধ্যে পড়ে কিনা? আসলে ব্যাপারটা হবে কি জানেন, যে ভবিষ্যৎ এখন যেদিকে যাচ্ছে, আপনাকে তো সেদিকে মুভ করতে হবে। এখন সবাই চাইবে যে আমি নিজের প্রফেশনে নিজেকে উন্নত রাখি, আমি নিজে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে নিজেকে সবচেয়ে রেডি করে রাখি। তো সেই কাজ করতে গেলে কিন্তু আপনাকে আসলে নৈতিকতার বিষয়টা এখানে কিছু আসতেছে না। এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, আমাকে যে কোনোভাবে সবার আগে নিউজ পাবলিশ করতে হবে, আমাকে যে কোনোভাবে আমার প্রফেশনে সবচেয়ে সর্বোচ্চটা করতে হবে।
ঠিক আছে? Right. তো সে তো কারো চুরি করছে না, একদম না। এবং সে কারো খারাপও করছে না, সে শুধু হচ্ছে হলো নিউজ কালেক্ট করতেছে, করে সে নিউজটা প্রেজেন্ট করতেছে, Right. অ্যান্ড হি ইজ এ স্মার্ট গাই। এখন আপনি ধরেন, আপনি যদি আমাকে বলেন যে কৃষক সারা মাস কাজ করে, কষ্ট করে, হার্ড ওয়ার্ক করে, আর রবিন রাফান আপনি স্মার্ট ওয়ার্ক করেন, শুধু একটা পোস্ট দিয়ে 20,000 টাকা নিয়ে নেন, শুধু একটা ছবি পোস্ট দিয়ে, আর কৃষক সারা মাস কাজ করে 20,000 টাকা হয়তো ইনকাম করতে পারে না। একদম না। এখন আপনার তো নৈতিকতা ঠিক নাই, ব্যাপারটা কিন্তু তা না। একদম না। ব্যাপার হচ্ছে দুই টাইপের কাজ। এখন আপনি স্মার্টলি কিভাবে কি হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে important। রাইট। আচ্ছা, অনেকে আমরা ডিফেক্ট সম্পর্কে শুনেছি আমরা, এটা অনেকেই জানে না কিন্তু ডিফেক্টটা কি, এবং এই বিষয়টা নিয়ে এআই দিয়ে ডিফেক্ট তৈরি করে মিথ্যা তথ্য প্রচার করে, এই বিষয়টা একটু বলবেন আপনি, যেন মানুষ একটু এই জিনিসটা একটু সচেতন হতে পারে। না, এখন আমাদের যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে আসলে আমি নিজেও মাঝে মাঝে ভুল ধরা খেয়ে যাচ্ছি যে আসলে এটা কি রিয়েল নাকি এটা কি ফেক, ঠিক আছে? এবং আমাকে এরকম প্রতিদিনই অনেক সাংবাদিকরা মেসেজ করে, ভাই এটা কি রিয়েল নাকি ফেক, একটু চেক করেন। হ্যাঁ, আচ্ছা। সো সময়টাই এখন এরকম হয়ে গেছে। তার মানে দেখেন, আমি কিন্তু বারবার, যেমন আমি কালের কণ্ঠ, যুগান্তর, চ্যানেল 1 এই টাইপের অনেকেরই যখন ইন্টারভিউ দিছি, হ্যাঁ, সময় টিভি, ওদেরকে বারবার আমি একটা কথা বলছি বাংলাদেশে থাকা অবস্থায়, যে 2026 সালে কিন্তু ভয়ানক কিছু হতে যাচ্ছে, ভয়ানক কিছু হতে যাচ্ছে। কোথায়? এআই নিয়ে? এআই এর উপরে পুরো বাংলা পৃথিবীতে, পুরো পৃথিবীতে, হ্যাঁ, এআই নিয়ে অনেক কিছু হতে যাচ্ছে 2026 সালে। অলরেডি মানুষ দেখতেছে, অলরেডি কিন্তু ল সুট হয়েছে একটা বাইট ড্যান্সের উপরে, কারণ হচ্ছে ওরা হলিউড স্টাইলের মারামারি ফাইটিং সিন রেডি করছে, সেটা নিয়ে আসলে ইভেন টাইটানিকের লাস্ট সিন চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, হ্যাঁ। এটাও মানুষে বুঝতে পারতেছে না যে এটা কি রিয়েল নাকি ফেক। হ্যাঁ, আচ্ছা। সো বিষয় হচ্ছে যে এই সিচুয়েশনে সামনে এখন তো মাত্র 2 মাস হলো, আগামী, কারণ আমাদের যেটা হয় যে মাল্টি অ্যাঙ্গেল আকারে এআই নিজেদেরকে স্কিল করতেছে। রাইট। হ্যাঁ, সে একদিনে যা শিখছে, দ্বিতীয় দিনে তার থেকে ডাবল শিখে যাচ্ছে, রাইট। চতুর্থ দিনে এসে সে তার থেকে 1000 গুণ বেশি শিখে যাচ্ছে। এইভাবে নিজেকে ডেভেলপ করতে ধাপ শুধু এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে 2026 সালের মাঝে লাস্টের দিকে আপনি নিজেও মিলাবেন, তখন অনেক কিছু ঘটে যাবে, মানে দুনিয়ার অনেক বড় পরিবর্তন তাহলে চলে ধীরে ধীরে তো আরো বাড়বে, সেটা 27 আরো 28 আরো অনেক অনেক বাড়বে। হ্যাঁ, আচ্ছা। তো তখন যেটা প্রবলেমটা হবে যে আসলে এটা আসলে সবার জন্য অনেক বড় প্রবলেম তৈরি হবে এই জন্য, ঠিক আছে? তো এই অবস্থায় আসলে আমি বলবো যে আসলে আপনি মানে সামনে কোনটা রিয়েল কোনটা ফেক ধরাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। তাহলে এটা অনেকে কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে কিছু সলিউশন আছে। সলিউশন, আপনি যদি নিজেকে সেভ করতে চান তাহলে আপনি কি করবেন? তো প্রথম সলিউশন হচ্ছে আপনি নিজেকে, এতদিন ধরে যেটা মনে হচ্ছিল যে আপনার যে সকল ছবি ফেসবুকে দিচ্ছেন, এই ছবিগুলোকে অবশ্যই লো রেজুলেশনে দিবেন, এগুলো যেন হাই রেজুলেশন না হয়, ঠিক আছে? সো এটা এতদিন যাবৎ সবাই ছিল, কিন্তু বর্তমানে আবার এআই চলে এসেছে, যেটা কিনা হচ্ছে এক্স্যাক্টলি আপনার ওই ফরম্যাটের ছবিটাকেই সেম চেহারা ঠিক রেখে আপনাকে আবার আপস্কেল করে দিচ্ছে, ঠিক আছে? সো আপনাকে কিন্তু ডিপফেকের আওতায় পড়তেই হবে। হ্যাঁ, ইভেন আপনি জানলে অবাক হবেন, আমি ফার্মেসি থেকে ওষুধ কিনতাম, বাংলাদেশের একটা ফার্মেসি, ওনার ছবিকে বিভিন্ন বাজে অ্যাড বানিয়ে, ছবি বানিয়ে ওনার ওয়াইফকে পাঠাইছে, এবং ওনাকে বলতেছে তোর সংসার শেষ করে দিব আমি, তুই যদি আমাকে 10 লাখ টাকা না দিস। আচ্ছা। এখন ওই লোকের ওয়াইফ হচ্ছিল একদমই তেমন পড়াশোনা জানে না, ও তো ভয় পেয়ে গেছে যে আমার হাজবেন্ড তো তাহলে বোধহয় অনেক খারাপ, এই করে সেই করে। হ্যাঁ, আচ্ছা। এবং ওই লোক এখন আমার বলতেছে, ভাই আপনি একটু আমার ওয়াইফরে বুঝান কল দিয়া। হ্যাঁ, আমি তো এখন আমার ওয়াইফ ডিভোর্স দিয়ে দিচ্ছে আমাকে। আহারে। সো ব্যাপারটা বুঝছেন যে এটা কোন লেভেলে চলে গেছে, এটা তো ভয়ঙ্কর একটা অবস্থা, যা খারাপ লোকজন যারা। এবং এই জন্য আসলে সতর্কতা আমাদের মাঝে আসলে গভর্নমেন্ট। পরে কি আপনি বুঝিয়েছেন ওয়াইফকে? আমি ট্রাই করছি বুঝাতে, এবং তারপরে যেটা হয়েছে যে উনি পুলিশের কাছেও গেছে, থানায় গিয়ে মামলাও করছে। হ্যাঁ, বাট পুলিশ ওইটা কিছু করতে পারতেছে না, যে লোক এটা করতেছিল সে নাকি দেশের বাইরে থেকে করতেছিল। বুঝতে ঠিক আছে, সো লাস্ট পর্যন্ত এখন আর কিছু হয় নাই, সব ঠিক হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ। বাট এটা অনেক বড় একটা সমস্যা। অবশ্যই এটা খুব সাবধান থাকতে হবে। যে আমরা শেষ করার আগে একটু আপনি বলবেন যে দুটো বিষয় জানতে চাইবো, বাংলাদেশের এআই এর জন্য কি চ্যালেঞ্জ রয়েছে, এবং তরুণ যারা নতুন ক্রিয়েটর হবে তাদের ফার্স্ট স্টেপ সম্পর্কে একটু বলবেন। নতুন ক্রিয়েটর হলে আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের আসলে ট্রাই করতে পারে আমার বইটা পড়ার জন্য। এছাড়া হচ্ছে হলো যে একদমই বেসিক আমি কোনো ভিডিও দেখি না, যেভাবে আমি লিখেছি আমার বইয়ে এরকম কোনো ভিডিও আমি আসলে দেখি না। আর এছাড়া হচ্ছে হলো যে আমার আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে এআই মাস্টার ক্লাস আমার যেটা আছে, আমি মাত্র 200 টাকায় কিন্তু এআই মাস্টার ক্লাস করাচ্ছি, ঠিক আছে? যেটা হচ্ছে এখন রেকর্ড ক্লাস পাচ্ছে সবাই, কারণ আমি চাচ্ছি যে এটা আমার যে টাকাটা যাচ্ছে এই টাকাটা হচ্ছে ওয়েবসাইট মেনটেনিং এবং প্ল্যাটফর্ম ফিজ হিসেবে যাচ্ছে, এখানে আমার আসলে ওরকম বেনিফিট থাকে না। আমি যেটা চাচ্ছি
এডুকেশন নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আসুক, এটা স্প্রেড হয়ে যাক। স্প্রেড হয়ে যাক, কারণ আমার যে ক্রিয়েটিভিটি এটা অন্য কেউ নিতে পারবে না। আমি যতই আপনাকে বলি, শিখাই, আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করবেন, আপনি আমার ক্রিয়েটিভিটি আসলে কখনো ইউজ করতে পারবেন না। আর আমি এটা নিয়ে ভয়ও পাই না, হ্যাঁ, যে আমার ক্রিয়েটিভিটি কেউ নিয়ে নিবে, আমার জায়গা কেউ নিয়ে নিবে, কারণ আমার কন্টেন্ট অলওয়েজ একটা লোক আমার কন্টেন্টই পছন্দ করবে, তাদের কাছে অন্য কেউ কারো পছন্দ হবে না। সো আমি বলবো যে আপনারা চাইলে অনলাইন থেকে নিজেদের এডুকেশন নিতে পারেন, এছাড়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আমার যে এআই মাস্টার সেগুলো থেকে অ্যাটেন্ড করতে পারেন। আর বাংলাদেশের চ্যালেঞ্জিংটা কি? বাংলাদেশে চ্যালেঞ্জিংটা হচ্ছে বাংলাদেশ তো আসলে এখনো অনেক কিছুই আসলে অফলাইনে কাজ করে, এখনো পিছিয়ে আছে অনেক, পিছিয়ে আছে, হ্যাঁ, সবকিছু আসলে ওইভাবে চলছে। তো এখনো আসলে ওই রকম চ্যালেঞ্জিং এখনো কিছু না, বাট সামনে আসবে। যেমন হচ্ছে জবের ক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হবে, দেখবেন যে সামনে প্রাধান্য পাবে শুধুই তারা যারা হচ্ছে হলো এআই এর উপরে অনেক মাস্টার করা, এআই এর উপরে নিজেদের অনেক স্কিল্ড, এই টাইপের লোকের অনেক ইয়ে পাবে। তো এই জন্য আসলে এআই কে নিয়ে কিভাবে নিজের লাইফে এআই কে ব্যবহার করে নিজেকে আরো বেশি স্মার্ট করা যায়, আরো বেশি তৈরি করা যায়, স্কিল করা যায় আর কি, ওই স্কিলটা নিয়ে কাজ করতে হবে, তা না হলে সমস্যা হবে, ঠিক আছে। এবং এইটার সবকিছু ইনফরমেশন কিন্তু অনলাইনই আছে, যে আপনি যে প্রফেশন, যেমন আপনি সাংবাদিক, আপনি কোথায় কোথায় এআই কে ব্যবহার করবেন, এটা আপনি অনলাইনেই আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। নিজেকে আসলে অনলাইনে অ্যাক্টিভ রাখতে, অর্থাৎ নিজের পেশা অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, যদি তৈরি না করেন আপনি পিছিয়ে যাবেন, এটা বলাই যায়। সম্ভব না, রাইট। জি, অনেক চমৎকার কিছু কথা বলেছেন। আর কিছু বলতে চান আপনি আমাদের তরুণদের জন্য? না, আপাতত এটাই শুধু বলবো যে আসলে এখন অনলাইনে নিজেদেরকে স্মার্ট করতে হবে। এখন ওই রকম সময় না যে আপনি চায়ের দোকানে আড্ডা দিবেন আর পরের দিন অফিসে যাবেন, অফিস করবেন। আপনার অফিসে গেলেও দেখবেন যে সামনে আপনি যতক্ষণ পর্যন্ত না এআই এর উপরে পারদর্শী, আপনি কিন্তু বিপদে পড়ে থাকবেন, অর্থাৎ আপনি পিছিয়ে থাকবেন। জি, অনেক ধন্যবাদ রবিন রাফান, আমাদেরকে চমৎকার কিছু তথ্য দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনি ব্যস্ত সময় রেখে। দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় NY71 এর সাথে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।